আমরা আজ সকালের ক্লাসে এমসিকিউ, অর্থাৎ যেহেতু সামনে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, তো সে লক্ষ্যে আমরা এমসিকিউ এর মধ্যে যেগুলো গুরুত্ব সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। আসলে গুরুত্ব সবকিছুই, তারপরেও আমরা চেষ্টা করি। দেখা যাবে যে যতগুলো পড়ালাম এর মধ্যে মাত্র দুইটা আসছে। এই 500 পড়ালাম, তার মধ্যে দুটো আসছে, কিছু বলার নাই। কোত্থেকে আসে সেই ওই উপস্বর কি জানে বলে, উপশহর থেকে আসে না উপসর্গ থেকে আসে কে জানে। হ্যাঁ, এরকম একটা ব্যবস্থা। যাই হোক, ক্যামেরা গুলো অন করো, 3 জনের মধ্যে 5 জনের ক্যামেরা যদি বন্ধ থাকে, আর মালিকও ইদানিং তো মেয়ে মানুষ হয়ে গেছে, ওর চেহারা মানুষের দেখলে সমস্যা। মানে ক্যামেরা গুলো বন্ধ, খোলা না রাখলে কাজটা একটু সমস্যায় মনে হয়। যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। আমরা এর আগে সাক্ষ্য আইনের যেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা যেখান থেকে আলোচনা করব সেটি হলো প্যানাল কোডের 76 থেকে 95 পর্যন্ত সাধারণ ব্যতিক্রমে সংঘটিত ঘটনা প্রমাণ করার দায়িত্ব কার। তাহলে এই সাধারণ ব্যতিক্রমের ধারা কোন কত থেকে কত পর্যন্ত? 76 থেকে 95 পর্যন্ত। আর আত্মরক্ষা জনিত কত? 96 থেকে 100। 106। 106। তো আমরা তো আগে মনে করছি যে সাধারণ ব্যতিক্রমের ধারা হলো 76 থেকে 106, তাই করতাম না আমরা? জি কে? স্যার। এই সাধারণ ব্যতিক্রমের যে ধারাগুলো আছে, এখানে যদি কোনো ব্যক্তি, এখানে কথা বলা আছে প্যানেল কোডের 76 থেকে 95 পর্যন্ত সাধারণ ব্যতিক্রমের সংঘটিত ঘটনা প্রমাণ করার দায়িত্ব কার? অভিযুক্ত ব্যক্তির, আইনজীবীর, আদালতের বিচারকের, পুলিশ অফিসারের। কার এটা প্রমাণ করার দায়িত্ব? প্রমাণের দায়িত্ব কার? সাধারণ ব্যতিক্রমের বিষয়টি প্রমাণ করার দায়িত্ব কার? অভিযুক্ত ব্যক্তির। কার প্রমাণ করার দায়িত্ব, শুভ? নিজেকে স্যার। স্যার, যে নিজেকে ব্যক্তি সুবিধা নিচ্ছে না সেই ব্যক্তি। তো ওটা বললে তো আর হবে না, ওখানে তো ওই শব্দটা ব্যবহার করা নাই। 76 থেকে 95 সাধারণ ব্যতিক্রমের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে লাভবান করতে চায়, তাহলে তাকেই প্রমাণ কথা। অভিযুক্ত ব্যক্তির, একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি এই কাজটি করেছেন, তো এই কাজের ফলে যদি সাধারণ ব্যতিক্রমের মধ্যে তার অপরাধটি বিচার করতে চায়, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে এই কাজটি তিনি কি কারণে করেছেন। যাই হোক, পুলিশ হেফাজতে থাকা আসামি কর্তৃক পুলিশের নিকট দেয়া স্বীকারোক্তি প্রদানের ফলে কোনো কিছু উদ্ধার হলে সেই উদ্ধার আইন বলে গ্রহণযোগ্যতা কত ধারা উল্লেখ করা আছে, শুভ? শাকপানি স্যার, 27 ধারা স্যার। 27 ধারায়। পুলিশ অফিসারের কাছে প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক বলে গণ্য হবে উল্লেখ করা আছে সাক্ষ্য আইনের 25, 26, 27, 32। কোন ধারায়? স্যার, শাকপানি 25 ধারা। সাক্ষ্য আইনের 25 ধারা। পুলিশ হেফাজতে আটক আছে এমন ব্যক্তি কর্তৃক পুলিশের নিকট দেয়া স্বীকারোক্তি প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে কখন? স্বীকারোক্তি প্রদানকালে কিছু উদ্ধার না হলে, স্বীকারোক্তি প্রদানকালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে, আদালতে স্বীকারোক্তি প্রদান করলে, প্রাণ ভয়ে কিছু স্বীকার করলে। কোনটা? স্যার, পুলিশ হেফাজতে স্বীকারোক্তি যদি স্বীকারোক্তি দেওয়ার প্রদান। সময় ম্যাজিস্ট্রেট। ফৌজদারি মামলার আসামি ফৌজদারি মামলায় আসামি বা সাক্ষ্যের স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক বলে বিবেচিত? সাক্ষ্য আইনের 24 ধারা অনুসরণ করে লিপিবদ্ধ করলে, সাক্ষ্য আইনের 27 ধারা অনুসরণ করে লিপিবদ্ধ করলে, সাক্ষ্য আইনের 28 ধারা অনুসরণ করে লিপিবদ্ধ করলে। কোনটা? স্বাক্ষর 24 ধারা অনুসরণ করুন। 28 দ্বারা। সঠিক উত্তর, সাক্ষ্য আইনের 24 ধারা অনুসরণ করে লিপিবদ্ধ করলে, 28 ধারা বলছে সেটা প্রাসঙ্গিক। প্রশ্ন ছিল যে কোন ধারা বলে স্বীকারোক্তি লিপিবদ্ধ করলে সেটা আদালতে প্রাসঙ্গিক। 24 ধারা অনুসরণ করে, অর্থাৎ প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি ব্যতীত যদি স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়, তাহলে স্বীকারোক্তিটা আদালতে গ্রহণযোগ্য। ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি যে স্বীকারোক্তি প্রদান করেছেন
এমন স্বীকারোক্তি প্রদানকারীকে কোন পক্ষ জেরা করতে পারে? যিনি স্বীকারোক্তি প্রদান করেছেন এমন স্বীকারোক্তি প্রদানকারীর আইনজীবী, স্বীকারোক্তি প্রদানকারীর সহযোগী অপরাধীর আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী, পুলিশ অফিসার। কোনটা? যে স্বীকারোক্তি প্রদান করেছেন এই স্বীকারোক্তি প্রদানকারীকে কোন পক্ষ জেরা করতে পারেন? সে আদালতে দাঁড়িয়ে যাদের নাম প্রকাশ করেছে তাদের আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী, না পুলিশ অফিসার? যাদের নাম প্রকাশ করেছে তাদের মৃত্যুকালীন জবানবন্দি দাতাকে পরবর্তীতে আদালতে পাওয়া না গেলে জবানবন্দি দাতার জবানবন্দি আদালত অভিযোগ খারিজ করে দিবেন। বিচার কার্য চলমান থাকবে। আদালত সাধারণ সাক্ষীর ন্যায় অন্যান্য সাক্ষীর দ্বারা জবানবন্দি দাতার বক্তব্য প্রমাণ করবেন। উপরের কোনটি সঠিক না। বক্তব্য হলো, মৃত্যুকালীন জবানবন্দি দাতা জবানবন্দি প্রদানের পর যদি তিনি বেঁচে যান, সেক্ষেত্রে তার জবানবন্দির পরিণতি কি হবে? আদালত সাধারণ সাক্ষীর ন্যায় অন্যান্য সাক্ষী দ্বারা এই জবানবন্দিদাতার জবানবন্দি প্রমাণ করা যাবে। আদালতে আহ এই জবানবন্দিদাতার জবানবন্দি অন্যান্য সাক্ষীর ন্যায় প্রমাণ করা যাবে। এটা হলো সঠিক। আচ্ছা, ফৌজদারি মামলায় অভিযুক্ত একজন অপরাধের স্বীকারোক্তি কখন অপর একজন অপরাধীর বিরুদ্ধে প্রমাণ করা যায়? অর্থাৎ স্বীকারোক্তিদাতার স্বীকারোক্তি কখন অপর আসামির বিরুদ্ধে প্রমাণ করা যায়? নিজেকে ও অন্যকে জড়িয়ে স্বীকারোক্তি দিলে, আদালতে প্রমাণ করলে, শুধুমাত্র অন্যকে জড়িয়ে স্বীকারোক্তি দিলে, বাদীকে জড়িয়ে স্বীকারোক্তি দিলে। উপরে কোনটি সঠিক না। নিজেকে ও অন্যকে জড়িয়ে স্বীকার। অর্থাৎ সাক্ষ্য আইনের 30 ধারার বক্তব্যটা হলো যে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি তার সহযোগী আসামিদের বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যাবে যদি স্বীকারোক্তি প্রদানকারী এবং তার যে সহযোগী আসামি আছে তাদের যদি একত্রে বিচার হয় সেক্ষেত্রে। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য না কত ধারায়? 25, 26, 24, উপরের সবগুলো। 25 ধারা। ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য না কত ধারায়? 25, 26, 24, উপরের সবগুলো। কিন্তু ধরো 25। এখানে উপরের সবগুলো এই জন্যই হবে, এখানে কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়নি, এখানে গ্রহণযোগ্য না। সবগুলাই হবে, 24, 25, 26 সবগুলাই হবে। আর যদি এখানে উল্লেখ করা থাকতো যে অন্য ধারাগুলো না থাকতো, শুধু 25 ধারা থাকতো, তখন এখানে উপরের সবগুলোই হবে। কারণ ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসারের প্রদত্ত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য না কত ধারায়? আমরা এখানে যে কথাটি এর কথার সারমর্ম হলো এটি হবে উপরের সবগুলো। যাই হোক, জেনারেল ডায়েরি, কেস ডায়েরি, হাসপাতালের রেকর্ড, জন্ম মৃত্যু রেজিস্টার এবং এফআইআর অনলাইনের অনলাইনের 25। 25 এজাহার ধারা। কত ধারায় প্রাসঙ্গিক? 25 ধারা। 35। 25 ধারা হবে কেন? 35 ধারা। 35 আর 35 স্যার। 25 কম নেই আবার। সাক্ষ্য প্রমাণ না নিয়ে কোনো মোকদ্দমা নিষ্পত্তি করা হলে প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? যে পক্ষ পরাজিত হবে তার, যে পক্ষ জিতবে তার, সরকারি আইনজীবীর, উভয় পক্ষের? কার? যে যে পক্ষ পক্ষ পরাজিত হবে। এর কারণটা কি? কারণটা হলো কেউ সাক্ষ্য দেয় নাই, না দিলে মামলাটার বিচার রায় হয়ে গেছে, তা এক পক্ষ হেরে গেছে। এই হারা ব্যক্তিটা যদি মনে করে যে না, আমার উপর অবিচার হয়েছে,
তো তাকে প্রমাণ করতে হবে যে এটা অবিচার হয়েছে। তাহলে এই পরাজিত ব্যক্তির কথাটাই এখানে উল্লেখ করা আছে। আইন অনুযায়ী যে সকল ব্যক্তিকে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য করা হয়েছে তা উল্লেখ করা আছে সাক্ষ্য আইনের 118, 119, 120 কোন ধারায়? 118। অযোগ্য সাক্ষী হিসেবে উল্লেখ করা আছে সাক্ষ্য আইনের কত ধারায়? অযোগ্য সাক্ষী মানে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হিসেবে বিবেচিত হবে উল্লেখ করা আছে সাক্ষ্য আইনের কত ধারায়? 118 দ্বারা। আচ্ছা, আইন অনুযায়ী যে সকল ব্যক্তিকে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য করা হয়েছে আমাদের সেটাও উল্লেখ করা আছে 118 ধারায়। যাক, 164 ধারায় লিপিবদ্ধকারী ম্যাজিস্ট্রেট একজন যোগ্য সাক্ষী এই কথাটি উল্লেখ করা আছে সাক্ষ্য আইনে কত ধারা? 121, 118, 120, 119 100। কত ধারায়? 121। আর জোরে বলো। 121 স্যার। শুভ কত ধারায়? ঘোড়ার ডিম। সঠিক উত্তর 121 ধারায়। সাক্ষ্য আইন মোতাবেক একজন বিশেষজ্ঞ কি দেখে তার স্মৃতি পুনরুজ্জীবিত করবে? প্রেসকৃত সম্পর্কিত পুস্তক, আইন বই, পুলিশ রিপোর্ট, দলিল, কোনটা? একজন বিশেষজ্ঞ আদালতে দাঁড়িয়ে যখন তিনি স্মৃতিটা পুনরুজ্জীবিত করতে যাবেন তখন তিনি কি দেখে তার স্মৃতিটা পুনরুজ্জীবিত করবেন? পুলিশ রিপোর্ট, আইন বই, তার প্রেসকৃত সম্পর্কিত পুস্তক, কোনটা? আর তার তার প্রেসকৃত সম্পর্ক। অর্থাৎ তিনি যে রিপোর্টটা দিয়েছেন সেটা দেখেই তার স্মৃতিটা পুনরুজ্জীবিত করতে পারবেন। এলিবাই বা অজুহাত উল্লেখ করা আছে সাক্ষ্য আইনে কত ধারায়? 11। 11 ধারায়। নিম্নের কোন বিষয়টি ইঙ্গিতবাহী প্রশ্নের জন্য প্রযোজ্য? জবানবন্দি গ্রহণের সময়, পূর্ণ জবানবন্দির সময়, জেরার সময়, রায়ের সময়, কোনটা জেরার ইঙ্গিতবাহী? হ্যাঁ, জেরায়। সময়। কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য হওয়ার উপযুক্ত না যদি কিনা জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে না পারেন? বধির ব্যক্তি, বোবা ব্যক্তি, উন্মাদ ব্যক্তি, উপরের সবাই? মানে যে প্রশ্ন উত্তর দিতে যে বুঝে ব্যক্তি আদালতে প্রশ্ন প্রশ্ন বুঝে যে উত্তর। জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে পারে। সঠিক উত্তর উপরের সবাই। এখানে বলা হয়েছে যে ব্যক্তি, বলা আছে কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত না যদি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে না পারে? বধির, বোবা, উন্মাদ, সবাই। অর্থাৎ এই বধির, বোবা, উন্মাদ সবাই প্রশ্নের উত্তর যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে সেও কিন্তু আদালতে সাক্ষ্য দেওয়ার। 1872 সালের সাক্ষ্য আইন অনুযায়ী কোন পক্ষ সাক্ষীকে, কোন পক্ষ আহ 1872 সনের সাক্ষ্য আইন অনুযায়ী কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে তার ব্যক্তিত্বের ধরন পরীক্ষা করা, তর্কিত বিষয়ের সত্য উদ্ঘাটন করা, তার মর্যাদা পরীক্ষা করা, কোনটা সঠিক উত্তর? তর্কিত বিষয় উদ্ঘাটন করে। অর্থাৎ জেরা করা হয়ে থাকে কেন? সাক্ষ্য আইন 145 ধারায় বলেছে একজন ব্যক্তিকে জেরা তখনই করা যায় তার পূর্বের দেওয়া বক্তব্যের সাথে যদি পরবর্তী বক্তব্যের গরমিল পরিলক্ষিত হয়। এই অর্থাৎ এই তর্কিত বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষীকে জেরা করা হয়। 1872 সনের সাক্ষ্য আইন অনুযায়ী একজন সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না কখন? জবানবন্দি গ্রহণের সময়, আদালতে যাওয়ার সময়, সাক্ষীর প্রতি নোটিশ প্রেরণের সময়, জেরার সময়। কোন সময় তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না? জবানবন্দি গ্রহণ করার সময় স্যার। অর্থাৎ জবানবন্দি গ্রহণের সময় কোনো অবস্থাতেই তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। 1872 সালের সাক্ষ্য আইন অনুযায়ী কোন বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না? দলিলের বিষয়বস্তু সম্পর্কে, পুস্তক সম্পর্কে, বিশেষজ্ঞের মতামত সম্পর্কে, আইন সম্পর্কে, কোন বিষয়ে দেওয়া যাবে না? দলিলের দলিলের বিষয়। বিষয়বস্তু। সাক্ষ্য আইন অনুযায়ী মূল দলিল কোন ধরনের সাক্ষ্য? প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, বস্তুগত সাক্ষ্য,
কোনটাই সঠিক না। প্রাথমিক সাক্ষ্য। প্রাথমিক প্রাথমিক সাক্ষ্য। অর্থাৎ মূল দলিলকে প্রাথমিক সাক্ষ্য হিসেবে গণ্য করা হয়েছে। সন্তানের বৈধতা প্রমাণ করতে হলে বিবাহ বিচ্ছেদের কতদিনের মধ্যে সন্তানের জন্ম হয়েছে সেটা প্রমাণ করতে হবে। 270 দিন, 280 দিন, 380 দিন, কোনটাই সঠিক না। কোনটা? 280। 280। 280 দিন। আচ্ছা, সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক? জেরা, জবানবন্দি, পূর্ণ জবানবন্দি, জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি, জেরা এবং পূর্ণ জবানবন্দি, উপরে সবগুলো, কোনটা সঠিক উত্তর? জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি। জেরা, জবানবন্দি এবং পূর্ণ জবানবন্দি। সাক্ষ্য আইন 137 কি বলা আছে? যে প্রথমে আসবে প্রথমে জবানবন্দি। জবানবন্দি নিলাম। আর এটা কত প্রশ্ন? 138 প্রশ্ন। প্রথমে তার জবানবন্দি নিতে হবে, জবানবন্দির পর তাকে জেরা করা যাবে, জেরার পর প্রয়োজনে পূর্ণ জবানবন্দি গ্রহণ করা যাবে। এই তো নাকি? জি স্যার। ধরে নেওয়া হয় মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে না। এই দর্শনের আলোকে যদি কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা কোনো বিষয় কোনো আহ, কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য? মৃত্যুর কারণ, পরিচয় দান, সম্পত্তি, বিবাহ বিচ্ছেদ। মৃত্যুর মৃত্যুর কারণ। সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার বোধশক্তির উপর, ধর্মের উপর, তার বয়সের উপর, তার জাতীয়তার উপর। স্যার বোধ শক্তি। বি, একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। এ, বি এর মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়। এখানে একে অবশ্যই প্রমাণ করতে হবে বি এর জীবনকাল, বি এর মৃত্যু, বি এর অসুস্থতা, বি এর হাসপাতাল ত্যাগ। কোনটা? অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, তাহলে প্রথম প্রমাণ করতে হবে যে তার মৃত্যুটা হয়েছে সেটা। এই তো নাকি? বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্ত ক। ক এর টিকিট ছিল, এ বিষয়টি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? ট্রেন টিকিট মাস্টারের উপর, স্টেশন মাস্টারের উপর, ট্রেনের গার্ডের উপর, অভিযুক্ত কয়ের, কার? অভিযুক্ত মানে তোমার কাছে টিকিট ছিল, তুমিই প্রমাণ করো। যখন কোনো ঘটনা প্রমাণিত হয় নাই, মিথ্যাও প্রমাণিত হয় নাই, তখন সেই ঘটনাকে কি বলা হয়? প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত? অপমানিত। অপমানিত। প্রমাণিত। সাধারণত কয়টি ক্ষেত্রে সাধারণত কয়টি ক্ষেত্রে বিচারকদের মতামত আদালতে প্রাসঙ্গিক? 13টি স্যার। 6টি, 4টি, 3টি, 13টি, কোনটা? কয়টা? 13টি স্যার। আগে কিন্তু 5টা বিষয় ছিল, জানো তো? জি স্যার। আচ্ছা, মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে কোনটি সঠিক? ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো নিকট মৃত্যুকালীন জবানবন্দি দেওয়া যাবে না। পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য না। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যেতে পারে। উপরের সবগুলো, কোনটা সঠিক? মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেওয়া যেতে পারে। কোনটি সরকারি দলিল হিসেবে গ্রহণযোগ্য না? আদালতের রায়, বিক্রয় দলিল, এফআইআর, ওয়ারেন্ট। বিক্রয় দলিল। বিক্রয় দলিল কখনোই সরকারি দলিল হিসেবে গ্রহণযোগ্য না, এটা খেয়াল রাখ। খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে কোনটি প্রাসঙ্গিক? চুরির অপরাধ, পূর্ববর্তী দণ্ডাদেশ, অশুভ আচরণ, অনৈতিক সম্পর্ক। কোনটা? একটা লোক খারাপ চরিত্রের, এক্ষেত্রে কোনটা কাজে লাগবে পরবর্তী কালে? পূর্বের দণ্ড। পূর্বের দণ্ড। সঠিক কথা। ইঙ্গিত ভাবে প্রশ্ন বলতে নিম্নে কোনটি কি বোঝাবে? যে প্রশ্নের উত্তর বলা থাকে সেটিকে, যে প্রশ্নের পরে উত্তর বলা হয় তাকে, যে প্রশ্নের মধ্যে উত্তর থাকে তাকে। কোনটা? যে প্রশ্নের মধ্যে প্রশ্নের মধ্যেই উত্তর। 141 কি বলেছে? যে প্রশ্নকর্তা যে প্রশ্নের উত্তর আশা করেন সেটি যদি তার প্রশ্নের মধ্যে লুকায়িত থাকে
তাহলে এই ধরনের প্রশ্নকেই ইঙ্গিতবহ প্রশ্ন বলা হয়ে থাকে। এর বিরুদ্ধে চুরির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক বলে গণ্য হবে? এক, ক, অন্য একটি যৌতুক মামলায় খালাস পেয়েছে। ক, অন্য একটি যৌতুক মামলায় দণ্ডিত হয়েছে। ক, অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে। ক, অন্য একটি চুরি মামলায় খালাস পেয়েছে। অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে চুরি মামলার চার্জ গঠনের ক্ষেত্রে পূর্বে সে যে একটা চুরি মামলায় দণ্ডিত হয়েছিল সেটা আদালতে গ্রহণযোগ্য, এটাই তো নাকি? জি স্যার। কোন ব্যক্তির মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও প্রাসঙ্গিক হবে? কথাটা কি? কোন ব্যক্তির মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ না হলেও প্রাসঙ্গিক হবে? শিশুর সাক্ষ্য, মহিলার সাক্ষ্য, খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির সাক্ষী হাজির না হলে, কোনটা? খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি স্যার। খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির, তার মানে সাক্ষ্য 32-এর মধ্যে এই কথাটা বলা আছে, তাই না? জি স্যার। পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাক্ষ্য প্রদান করলে, নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে সাক্ষ্য প্রদান করলে, স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে, কোনটা? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাক্ষ্য প্রদান করলে। না, ভালো করে বোঝো, পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? কোন আলামত ওটা হলো এটা হলো স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে। এখানে প্রশ্নটা বুঝতে হবে, পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? সাক্ষ্য হিসেবে। সাক্ষ্য। জি স্যার। জি, আলামত তো একটা সাক্ষ্য। সাক্ষ্য 32 ধারা অনুসারে কোন ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হবে? মৃত ব্যক্তি বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তির, সাক্ষ্য দিতে অক্ষম ব্যক্তির, অযৌক্তিক বিলম্ব, ব্যয় ছাড়া যে ব্যক্তি হাজির করা যায় না সে ব্যক্তির। ঘ উপরের সবগুলো, উপরের সবগুলি স্যার। উপরে সব। অর্থাৎ 32 ধারার মধ্যে সবগুলোর কথা উল্লেখ করা আছে। সাক্ষ্য 32-এর 1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হওয়ার জন্য নিম্নবর্ণিত কোন শর্তটি পূরণ করা অপরিহার্য না? যে ব্যক্তি ঘোষণাটি দিয়েছে তাকে অবশ্যই মারা যেতে হবে। ঘোষণাটি অবশ্যই ঘোষণাকারীর মৃত্যুর কারণ সম্পর্কে হতে হবে। তার মৃত্যুর কারণটি মামলায় প্রশ্ন হিসেবে বিবেচ্য হতে হবে। বিবৃতিদাতা বিবৃতি দেওয়ার সময় মৃত্যুর প্রত্যাশা থাকতে হবে। কোনটা? আবার বলি, সাক্ষ্য আইনের 32-এর 1 ধারায় মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হওয়ার জন্য নিম্নবর্ণিত কোন শর্তটি পূরণ করা অপরিহার্য না? বিবৃতি দেওয়ার সময় ঘোষণাকারীর মৃত্যুর প্রত্যাশা থাকতে হবে। এটা গ্রহণযোগ্য না, কারণ প্রত্যাশা কি আবার? সে ইচ্ছা করতেছে আমি মরি, জানো না। তার মানে যে ব্যক্তি ঘোষণাটি দিয়েছে তাকে অবশ্যই মারা যেতে হবে, তাহলে গ্রহণযোগ্য। আর এখানে গ্রহণযোগ্য না, বিবৃতি দেওয়ার সময় ঘোষণাকারীর মৃত্যুর আশঙ্কা, এটা 32-এর 1-এর শর্তের অপরিহার্য না। এটা হলো সঠিক উত্তর। ককে বিস্ফোরকের মাধ্যমে হত্যা করা হয়েছে, এই সংক্রান্ত কার মতামত আদালতে প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে? মৃত ব্যক্তির প্রতিবেশীর, মৃত ব্যক্তির পিতামাতার, বিশারদের, যে বিষ দিয়েছিল তার, কার মতামত প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে? বিচারক। অর্থাৎ যিনি পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদান করতে পারেন তারটাই আদালতে গ্রহণযোগ্য। আচ্ছা, সাক্ষ্য আইনের অধীন চারিত্রিক সাক্ষ্য সম্পর্কে নিম্নবর্ণিত কোন তথ্যটি সঠিক? দেওয়ানি মোকদ্দমা পক্ষদ্বয়ের চরিত্র অপ্রাসঙ্গিক, ফৌজদারি মামলার পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক, ফৌজদারি মামলায় পূর্ববর্তী খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। উপরে সবগুলো, কোনটা? উপরে সবগুলো। সবগুলি স্যার। শোনো, এটা যদি লিখিত প্রশ্ন আসে, সাক্ষ্য আইনের বিধান অনুযায়ী চারিত্রিক সাক্ষ্য সম্পর্কে কোন কোন বিষয়গুলো সঠিক ব্যাখ্যা দিন, তখন কিন্তু 52 থেকে 54 পর্যন্ত তোমাদের আসতে হবে।
কথাটা কি বুঝতে পারছো? মনে করো, তুমি যদি মনে করো যে ৫৪ ধারা দিয়ে শুধু হবে না, তাহলে কোন কোন বিষয়গুলো সাক্ষ্য আইনের কথা বলা হয়েছে? ৫২ ধারায় যেমন বলছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক, ৫২ ধারায় আবার বলছে ফৌজদারি মামলায় প্রাসঙ্গিক চরিত্র প্রাসঙ্গিক, ভালো চরিত্রটা সব চরিত্র। আর ৫৪ বলছে অপ্রাসঙ্গিক, সবগুলাই লিখতে হবে। তা কোন ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব বর্তায় না? যে ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব প্রমাণে বাধ্য, যে ব্যক্তি কোনো আইনত অধিকার বা দায় সম্পর্কে রায় কামনা করে, যে ব্যক্তি মামলার কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ পরাজিত হবে, মামলার কোনো পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ জয়ী হতে পারে। তার উপর প্রশ্ন আবার বলছি, কোন ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব বর্তায় না? যে ব্যক্তি কোনো ঘটনার অস্তিত্ব প্রমাণে বাধ্য তার উপর, যে ব্যক্তি কোনো আইনানুগ অধিকার প্রথা বা দায় সম্পর্কে রায় কামনা করে তার উপর, যে ব্যক্তি কোনো পক্ষ সাক্ষ্য না দিলে পরাজিত হবে তার উপর, মামলার যে পক্ষ সাক্ষ্য না দিলে জয়ী হয়েছে তার উপর। মামলার যে পক্ষ সাক্ষ্য না দিলে জয়ী হইতেছে। কারণটা হলো সাক্ষ্য আইনের মধ্যে বলা আছে কোনো পক্ষই যদি আদালতে সাক্ষ্য না দেয় সেক্ষেত্রে প্রমাণের দায়িত্বটি কার উপরে বর্তায়? বলছে যে পক্ষ পরাজিত হয়েছে তার উপরে। তাহলে জয়ী যে ব্যক্তি সে সাক্ষ্য না দিলেও প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তায় না, এটাই হলো সঠিক। চুরির পর ক চুরির পর কয়ের দখলে একটি চোরাই গাড়ি পাওয়া যায়, এই ক্ষেত্রে আদালত কি অনুমান করতে পারেন? ক হলো গাড়ির মালিক, ক হলো গাড়ির ড্রাইভার, ক হলো গাড়ির যাত্রী, ক হলো গাড়ি চোর। ও হলো গাড়ির চোর। তার মানেটা কি বলতেছে? যাহার নিকট চোরাই মাল পাওয়া যাইবে তিনিই চোর, নাকি? জি স্যার। সাক্ষী আহ্বানকারী পক্ষ নিজের সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন, কখনো করতে পারেন না। আদালতের অনুমতি নিয়ে জেরা করতে পারেন, আদালতের অনুমতি নিয়ে জবানবন্দিতে ও পূর্ণ জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন। কোনটা সঠিক? আদালতের অনুমতি নিয়ে জবানবন্দি ও পূর্ণ জবানবন্দিতে ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আচ্ছা, ভালো। একই ঘটনার বিষয়ে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থন করানোর জন্য নিম্নলিখিত কোন বিষয়টি ব্যবহার করা যাবে? একই বিষয়ে সাক্ষীর পূর্ববর্তী বক্তব্য, ভিন্ন বিষয়ে সাক্ষীর পূর্ববর্তী বক্তব্য, সাক্ষীর পূর্ববর্তী সাক্ষ্য পরবর্তী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, একই বিষয়ে সাক্ষীর শুধুমাত্র লিখিত বক্তব্য। একজন ব্যক্তির পূর্ববর্তী বক্তব্য পরবর্তীতে সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে, এটা উল্লেখ করা আছে ৩২ ধারায়। পূর্ববর্তী বক্তব্য পরবর্তীকালে বিচারকালে সেটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, এটাই এখানকার সঠিক উত্তর। অর্থাৎ একই বিষয়ে সাক্ষী পূর্ববর্তী বক্তব্য। একজন সাক্ষী তার স্মৃতি পুনর্জীবিত করতে পারেন তার পূর্বে লিখিত বিবৃতি ব্যবহার করে, মৌখিক বিবৃতি ব্যবহার করে, লিখিত এবং মৌখিক উভয় বিবৃতি ব্যবহার করে। কোনটা? তার লিখিত বিবৃতি ব্যবহার করেছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে পুলিশ ডায়েরি সম্পর্কে নিম্ন বর্ণিত কোন বিষয়টি সত্য? সাক্ষী হিসেবে ব্যবহার করা যায় না। পুলিশ তার স্মৃতি পুনরুজ্জীবিত করতে পুলিশ ডায়েরি ব্যবহার করতে পারেন। অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করা যায় না। কোনটাই সঠিক না। কোনটা? এই বুঝতে কেস বুঝলেন? ডায়েরি অর্থাৎ পুলিশ ডায়েরি কি হিসাবে আদালতে ব্যবহার করা যাবে? এখানকার মতে পুলিশ তার স্মৃতি পুনরুজ্জীবিত করণের লক্ষ্যে ব্যবহার করতে পারবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। সাক্ষ্য আইন অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের উপযুক্ত নয়? বোবা ব্যক্তি, অল্প বয়স্ক বুদ্ধিমান বালক, বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম এবং উত্তর দিতে অক্ষম, এমন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যিনি প্রশ্ন বুঝতে উত্তর দানে সক্ষম। কোনটা? কে সাক্ষ্য প্রদানের বার্ধক্য। উপযুক্ত নয়? বার্ধক্যের কারণে বার্ধক্যের জন্য প্রশ্ন বুঝতে অক্ষম তিনি জিজ্ঞেস এবং উত্তর দিতে পারেন না, সে ব্যক্তি অক্ষম।
ইঙ্গিত জি বাহী স্যার। প্রশ্ন বলতে নিম্নের কোনটিকে বোঝাবে, এটা তো আমরা আলোচনা করলাম। যে সিভিল সার্জন বা চিকিৎসক ময়নাতদন্ত প্রতিবেদন প্রদান করেছেন, কোন কোন ক্ষেত্রে তার অনুপস্থিতিতে উক্ত প্রতিবেদন সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে? তিনি মারা গেলে তখন, সাক্ষ্য দিতে অক্ষম হলে তখন, দেশের বাইরে অবস্থান করলে তখন। উপরের সবগুলো কোনটা সঠিক? আমরা মোটামুটি সাক্ষ্য আইনের এটা শেষ করলাম। আমরা শনিবারে আমরা, কালকে শুক্রবার না, জি স্যার। জি স্যার। আগামীকালকে আমরা জি ক্লাস স্যার। নেব। আগামীকালকে তোমাদের ক্লাস নেব রাত্রেবেলা। আগামীকাল রাতে তোমাদের ক্লাস হবে, আগে বলে নিচ্ছি, 9:30 অথবা 10টার সময় আমরা একটা ক্লাস নেব, কমন গ্রুপের ক্লাস। কার কি জিজ্ঞাসা, তোমরা যে সকল, যেহেতু সামনে পরীক্ষা, কোন বিষয়গুলো না বোঝো সেটা নিয়ে প্রস্তুত থাকবে। হ্যাঁ বলো, কি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছ বলো, কেউ কিছু বলবা? আরো কিছু বক্তব্য আছে? স্যার, হ্যাঁ। আসামি স্বীকারোক্তি তার বিরুদ্ধে যাইবে, এটি সাক্ষ্য আইনের 27 ধারা। আসামির স্বীকারোক্তি তার বিরুদ্ধে যাবে, সাক্ষ্য আইনের 27 ধারা। আচ্ছা, আসামির স্বীকারোক্তি তার বিরুদ্ধে যেতে পারে, এটা আসলে এইভাবে না। তার বিরুদ্ধে যাবে, 24 ধারা তার বিরুদ্ধে যেতে পারে, যদি কিনা সে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে জবানবন্দি দিয়ে থাকেন, এটা তার হিসেবে আদালতে গ্রহণীয় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর 26 ধারা বলছে আসামির বিরুদ্ধে ব্যবহার করা যাবে যদি কিনা তখন কোনো পুলিশ অফিসার উপস্থিত থাকে, ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, সেক্ষেত্রে পুলিশ হেফাজতে থাকার কালে। আর 27 ধারা যে কথাটা হলো, সেটা আসামির দেখানো মতে যদি কোনো কিছু উদ্ধার হয়, সেক্ষেত্রে ওটি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে। এখন তোমার প্রশ্নের উপরে সবকিছু নির্ভর করবে। বিষয়টা বুঝতে পারছো মালিকুল? তোমার প্রশ্নের উপরে সবকিছু নির্ভর করবে, তুমি কি জানতে চাচ্ছ। কি জসিম, কিছু বলবা? স্যার, ওই দর্শনজনিত অপরাধে কয়ের বিচার আদালতে চলাকালীন কয়ের আইনজীবী মামলার ভিকটিম হকে জানে যে আপনি চরিত্রহীন। কয়ের আইনজীবীর বক্তব্যের এই প্রাসঙ্গিকতা। এই এই শোনো, এই প্রশ্নগুলো বর্তমানে 146 ধারার যে বক্তব্য, সেখানে বলা আছে প্রশ্ন করা যাবে যদি কিনা আদালত অনুমতি দেন, এবং সেটা যদি এমন হয় যে ন্যায় বিচারের স্বার্থে এটি জিজ্ঞাসা করা প্রয়োজন, তাহলে এটি আদালত নিষেধ করতে পারবেন না, আদালত অনুমতি দিবে। বিষয়টাকে বুঝতে পারছো? বিষয়টা যদি এমন হয় যে ন্যায়, দেখা গেল যে ওই ধর্ষিত ওই নারীটাই দেহ ব্যবসা করে, হ্যাঁ, তো একজনের দেহ ব্যবসা করলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে তো ধর্ষণ করা যাবে না, কিন্তু সেক্ষেত্রে তার চরিত্র সম্পর্কে তাকে প্রশ্ন করতেই পারে, যদি কিনা সেটা ওই ওই মামলা রিলেটেড হয়। আমরা যাবো, ওই ধারাগুলো তো পড়াবো আমরা। কারো কিছু, আর অন্য কিছু? রাশেদ, স্যার, স্যার। কিছু, রাশেদ কিছু বলার আছে, কোনো জানার জন্য কিছু? না স্যার, আপাতত নাই স্যার। হ্যাঁ মালিকুল স্যার, বলো। হ্যাঁ, জনসমাবেশ, শোভাযাত্রা, শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ কি ধরনের নিবর্তনমূলক ব্যবস্থা এই গ্রহণ করতে পারবে? নিবর্তনমূলক ব্যবস্থা, শোনো, এটা 127 নিবর্তনমূলক 28। ব্যবস্থা। শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কোন ধরনের নিবর্তনমূলক ব্যবস্থা নিতে পারেন, এটি হলো টোটালি পুলিশ আইনের 30-1 থেকে শুরু করে 4 পর্যন্ত। আর কথা বন্ধ তোমার, বলো। মালিকুল কথা শোনা যাচ্ছে না, মালিকুল কথা শোনা যায় না, সাউন্ড বন্ধ, বলো। স্যার, জনসমাবেশ ও শোভাযাত্রার নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব কর্তব্য। এই তাও 30-এর থেকে শুরু করে ক পর্যন্ত। এই তোমাদেরকে আমি জিনিসটা বোঝাতে পারি না, একটা হলো নিয়ন্ত্রণ, এর বাইরে যাবে না। আর ছত্রভঙ্গ, আগে বেআইনি কথাটা আসতে হবে।
বুঝতে পারছো? বেআইনি কথাটা আসতে হবে যদি 187 কাছে যেতে হয় তোমাকে। এখানে স্পষ্ট করে 30 ধারাটা ভালো করে পড়ো। জনসমাবেশ অর্থাৎ এই যে মিটিং মিছিল, জনসমাবেশ, সভা, এগুলো নিয়ন্ত্রণে পুলিশ কি ব্যবস্থা নিতে পারেন, এটি হলো পুলিশ আইনের 30-এর 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। কোন কোন রাস্তায় মিছিল যাবে এটা পুলিশ অনুমতি দেবে না, এই রাস্তায় যাবে এই রাস্তায় যাবে না, আপনারা মিছিল অন্যদিকে যেতে পারবেন না। এটা ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশ আইনের 30-এর 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। আর যারা জানে না তারা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দুইটাই স্যার 30-এর 30 ধারায় হবে, সবগুলাই। 30 এটা তুমি বোঝো না কেন? 127 কখন হবে? 141 যখন আসবে তখন, যে বেআইনি সমাবেশ কাকে বলে। 141 অর্থাৎ 127 হতে গেলে কি প্রশ্ন আসবে জানো? যে পুলিশ কখন বেআইনি জনতা বা অবৈধ জনতা বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হইবার আদেশ দিতে পারে। পুলিশ কি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারেন? বা অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের করণীয় কি? অবৈধ জনতা নিয়ন্ত্রণ কখনো হয় না। মানে তোমরা মারামারি করতে থাকো আর কইরো না, এটা তো হবে না। মারামারি করতে তো ছত্রভঙ্গ করতে হবে। আর নিয়ন্ত্রণ মানে কি? তোমরা কোনো অবস্থাতেই খারাপ কিছুই করতে পারবে না, যেখানে আছো সেখানেই থাকো, অনুমতি ছাড়া ডাইনে বামও সরতে পারবে না। তো পুলিশ আইনের 30-এর এই 1, 2, 3 এটা একটু পড়ো নাই কখনো? জি এই স্যার, প্রশ্ন পড়ছি স্যার। এই প্রশ্ন তো আজ কয়েক বছর যাবত আমি বলতেছি, তারপরেও তোমাদের সন্দেহ হচ্ছে। ওই স্যার নিবর্তনমূলক লেখা আছে, এর জন্য মনে করছি যে হয়তো প্রতিরোধ হবে। নিবর্তনমূলক, শোনো, জনসমাবেশ, সভা সমাবেশ সংক্রান্তে পুলিশের নিবর্তনমূলক ব্যবস্থা কি? নিবর্তন কাকে বলে? যাহাই নিবর্তন তাহাই নিবারণ, তাহাই পূর্ববর্তী ব্যবস্থা। নিবর্তন কি? যাতে কোনো অপরাধ সংগঠিত না হয়। তো পুলিশ একটা সভা সমাবেশ করার জন্য লাইসেন্স দেন শর্ত সাপেক্ষে। এটা একটা নিবারণমূলক ব্যবস্থা, যে আপনারা এর বাইরে যেতে পারবেন না। যদি যান আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো শর্ত তখনই লঙ্ঘিত হবে যদি কিনা যে শর্তে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল সভা সমাবেশ করার, সেটি ছিল বৈধ সমাবেশ। যখনই এই সমাবেশের লোকজন শর্ত ভঙ্গ করবেন তখনই সেটি অবৈধ সমাবেশ হিসেবে পরিণত হবে। যদি কোনো প্রশ্ন আসে, শর্ত ভঙ্গ করলে, শর্ত ভঙ্গ করলে কি কথাটা, শর্ত ভঙ্গ করলে একটা সমাবেশকে কখন ছত্রভঙ্গ হইবার আদেশ দেওয়া যেতে পারে? শর্ত ভঙ্গ হলে তখনই একটা সমাবেশকে ছত্রভঙ্গ হইবার আদেশ দেওয়া যেতে পারে সিআরপিসির 127। কারণ তাদেরকে মিটিং মিছিল করার জন্য শর্ত দেওয়া হয়েছে, তারা যখনই এটা ভঙ্গ করবে তখন আর এটা বৈধ সমাবেশ থাকবে না, অবৈধ সমাবেশে পরিণত হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? ঠিক আছে স্যার। পুলিশ আইনটা পড়ো, পুলিশ আইনের 30-এর 1 থেকে শুরু করে 4 পর্যন্ত পড়ো, তাহলে তো তুমি তোমার সঠিক উত্তরটা পাও। হ্যাঁ, ঠিক আছে। শোনো, মাঝে মাঝে শোনো, তোমরা একজন কনস্টেবলে ভর্তি হয়েছে, আগে আমাদের সময় 8 পাস ছিল, 5 পাস করেও 8 পাসের সার্টিফিকেট নিয়ে পুলিশ কনস্টেবলে ভর্তি হয়েছে। তোমাদের মধ্যে এসএসসি পাস কমপক্ষে। তো বিষয়টা হলো, এখন কথা কি জন্য বললাম যে ডিকশনারি দেখতে হয়। ডিকশনারি কারা দেখে? যারা বেশি বেশি পড়ালেখা করে, একটা বাংলার অর্থ কতগুলো তারাই তো দেখে নাকি? ডিকশনারি কি তোমরা 7, 8 ডিকশনারি কিনে চালিয়ে দিছে কখনো কি? তো এইরকম বাংলা ডিকশনারি তুমি দেখো, প্রতিরোধমূলক ব্যবস্থা বা ইংরেজিতে তুমি ইংরেজিটাকে বাংলা করো, প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ লিখে সার্চ দাও, দেখবা নিবর্তন, নিরোধ, পূর্ববর্তী, প্রতিরোধ সব ওই একটা শব্দ চলে আসতেছে। সেখানেই নিবর্তনমূলক কথাগুলো উল্লেখ করা আছে। আমার কথা কি বুঝছো তোমরা? কি রাশেদের ঘুম ধরছে নাকি? না স্যার। আর কি জসিম কিছু বলার আছে? সালে?
স্যার, একজন না বিশেষজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদানকালে কোন ধরনের নথিপত্র পর্যালোচনা করে সাক্ষ্য প্রদান করতে পারবেন? 45 ধারা দিয়ে দেবো স্যার। না, আমি বলি একজন বিশেষজ্ঞ কোন ধরনের নথিপত্র, এই কথাটা যদি আসে, কোন ধরনের নথিপত্র দেখে আদালতে সাক্ষ্য প্রদান করতে পারবেন, তাহলে তোমাকে বুঝতে হবে এটি স্মৃতি পুনরুজ্জীবিতকরণের প্রশ্ন। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার, বিরোধ স্যার। এটা মনে রাখবা, কারণ একজন বিশেষজ্ঞ তার দেয়া রিপোর্ট দেখে আদালতে সাক্ষ্য প্রদান করতে পারবেন, স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারেন 100 কয় ধারায়, 59 না স্যার 100? 59 স্যার। হ্যাঁ, এটা 45 ধারার বিষয় না। 45 ধারায় একজন বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন দিতে পারবেন, কিন্তু সাক্ষ্য দিতে পারবেন না ওই ধারায়। ওইটা দেখে যখনই দেখার কথা আসবে তখন মনে করতে হবে 159 ধারার প্রশ্ন। স্মৃতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে তিনি এই কাগজপত্র দেখে আদালতে বক্তব্য দিতে পারবেন। এরপরে কও সালে। না স্যার, কিছু বলার নেই স্যার, প্রশ্ন তো স্যার, শেষ নাই। হ্যাঁ বলো। প্রশ্ন স্যার, হ্যাঁ অস্ত্র বলো। আইনের ক নামক এক ব্যক্তি খকে হত্যার উদ্দেশ্যে একটি অবৈধ পিস্তল সহ রওনা হলো। হুম। পথের মধ্যে পুলিশ চেকপোস্টে ক পিস্তল সহ ধৃত হলো। জিজ্ঞাসাবাদে ক পুলিশের নিকট ঘটনা স্বীকার করলো। সেক্ষেত্রে ক এর অপরাধ বর্ণনা করুন। এটাই বর্ধিত না, দণ্ড। বর্ধিত দণ্ড হবে না। কয়ের অপরাধটা বেআইনি ভাবে অস্ত্র বহন করার দায়, অর্থাৎ 19 ক ধারায়। কারণটা বলি, বর্ধিত দণ্ডটা প্রদান করতে পারে না আদালত, এটা তো পুলিশদের থানায় তো 20 কতে মামলা হবে না কোনোদিনও। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ জি স্যার। আদালতে বিচারকালে যদি প্রমাণ হয় যে এই লোকটার কাছে বেআইনি একটা পিস্তল ছিল এবং পিস্তলটা নিয়ে সে ঘোরাফেরা করতেছিল অমুক ব্যক্তিকে খুন করার জন্য, তখন আদালত ওই অস্ত্র আইনে 19 ক ধারায় যে শাস্তি আছে সেই শাস্তি না দিয়ে বর্ধিত আকারে 20 ক ধারায় যে শাস্তি আছে সেই শাস্তিটা দিতে পারে। এখানে কিন্তু বর্ধিত আকারে পুলিশ বর্ধিত দণ্ডের ক্ষেত্রে পুলিশের কিছুই করণীয় নেই, কারণ থানায় 20 ক ধারায় কোনো মামলা রেকর্ড হয় না। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, তাহলে 19-এর ক ধারায় সে অপরাধ করছে স্যার। তার অপরাধটা 19 ক, আর আদালতে তার বর্ধিত দণ্ড প্রদান করবে না আদালত। আদালতের নিকট যদি প্রমাণ হয় যে অস্ত্রটা সে একটা মাত্রই উদ্দেশ্যে ব্যবহার করতেছিল, একজনকে খুন করার জন্য। আমার কথা বুঝছো? জি স্যার। যদি কখনো প্রশ্ন আসে যে এটা ভালো করে বুঝে নাও যে ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে হত্যা করতে যাওয়ার পথে পুলিশ কর্তৃক ধৃত হয়, পুলিশ তার দেহ তল্লাশি করে একটি 9mm পিস্তল উদ্ধার করেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার করণীয় কি? পুলিশের কাজ হবে তার কাছ থেকে অস্ত্রটা জব্দ তালিকা বলে জব্দ করে হেফাজতে নেয়া এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে 19 ক ধারায় নিয়মিত মামলার জন্য আদালতে, দুঃখিত, অফিসার ইনচার্জ বরাবরে আবেদন করা। তো তুমি যাতে ওই বর্ধিত দণ্ডের ধারাটা লেখো, এই জন্যই তোমাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য কথাটা বল। বর্ধিত দণ্ড তো পুলিশ দিতে পারবে না, আর বর্ধিত দণ্ডের ক্ষেত্রে কোনো মামলা রেকর্ড হবে না। বর্ধিত দণ্ড কে প্রমাণ করবে? আদালতে প্রমাণ হবে। আমার কথা বুঝতে পারছো মালিকুল? জি স্যার। স্যার, সালে কিছু বলবা? স্যার একটা স্যার, হ্যাঁ বলো। ক নামক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কয়ের সম্পত্তি সম্পর্কে আদালত একটি দেওয়ানি মামলার বিচার চলাকালে বিরোধী পক্ষের আইনজীবী কি হলো? কিছু শুনি না তোমার কথা, পরবর্তীতে পরে শুনি নাই তোমার বক্তব্য। ক নামক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হুম। কয়ের সম্পত্তি সম্পর্কে আদালতে একটি দেওয়ানি মামলার বিচার চলাকালে হুম। বিবাদী পক্ষের আইনজীবী আদালতে জানায় যে দলিলের লেখা ও স্বাক্ষর কয়েন না। এমন পরিস্থিতিতে কয়ের লেখা ও স্বাক্ষর কিভাবে আদালতে প্রমাণ করা যাবে? 67 ধারার বক্তব্যটা পড়ছিলা?
করছি স্যার, এটা তো স্যার ওই দলিল এবং তার লেখা সম্বন্ধে করা বলা হয়েছে। ওই দলিল আর তার লেখা, হাতের লেখা বা হাতের স্বাক্ষর, তার লেখাটাও একটা দলিল। কিভাবে প্রমাণ করা যাবে? ওই হাতের লেখার সাথে যারা পরিচিত বা ওই তর্কিত হাতের লেখা সাথে বর্তমানে হাতের লেখা তুলনা করে কোন বিশেষজ্ঞের মতামত নিয়ে, বিষয়টা বুঝতে পারছো? এগুলো মনোযোগ সহকারে পড়বা, তাহলে হবে। শোনো, পড়াশোনার সময়টা হলো হয় গভীর রাত অথবা খুব সকালে, কারণ বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত যখন মানুষের মাথা হয়, তখন সম্পূর্ণ পড়াশোনা তার মনে আসে। বুঝতে পারছো? আর কারো কিছু বলার আছে? নাই। যাই হোক, সবাই ভালো থাকো, সাবধানে থেকো, সবাই সবার জন্য দোয়া করবো। আর আমরা যেহেতু পুলিশের চাকরি করি, আমাদের চাকরিটাই হলো মূল। আমাদের চাকরি রক্ষার্থে আমরা সবকিছু ভেবে চিন্তে দেখে শুনে কাজ করব, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পরিস্থিতি কোনো অবস্থাতেই ভালো যাবে না, কারণ দেশের জনসাধারণ ভালো হবে না। আমাদের একটা কথা আমি বলিনি, যে যেটাই তোমরা বলো না কেন, যে সিনিয়র কর্মকর্তারা অনেক কিছু এটা এটা, আমরা একটা আবেগে কথা বলি। ওনাদের মনেও কষ্ট আছে, কিন্তু ওনারা প্রকাশ করতে পারবেন না। কারণ এই জন্যই প্রকাশ করতে পারবেন না, তোমার আমার যোগ্যতা আর ওনার যোগ্যতা এক না, এটা জেনে রাখবা। অনেক কিছু ওনারা বোঝেন, কিন্তু প্রকাশ করতে পারেন না। তার মানে এই নয় যে ওনারা আমাদের বিপক্ষে, এটা বুঝতে হবে। আর আমরা হাউকাউ করে প্রকাশ করি, তার মানে এই নয়। অর্থাৎ যুগের হাওয়া, যেটা বিষয়টা, একটা ডিপার্টমেন্ট আমাদের রক্ষা করতে গেলে অনেক কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এক্ষেত্রে শুধু আমরা সিনিয়রদেরকে দোষ দিলে হবে না। আমি আমার চাকরি জীবনে যে বিষয়টা দেখছি, এই যে এখন দেখতেছি ডিএমপি তে গেলে অমুক জেলা একজন অফিসার বদলি হয়ে আসছে, সে কনস্টেবল লাইন ধরছে, স্যার আমারে বদলি করে নিয়ে যান স্যার আপনার সাথে, আমি আপনার সাথে 5 বছর অমুক জেলায় ছিলাম স্যার, আমি আপনার সাথে থাকতে চাই। এটা কার দোষ? এটা আমাদের নিজেদের দোষ। এই যে গতকালকে পুলিশ একাডেমি সারদার একটা ঘটনা দেখলাম, একটু লিখছে যে এডিশনাল এসপি তার অর্ডারলিদেরকে নাকি মারধর করছে, তার ছেলে সম্ভবত একটা প্রতিবন্ধী। আসলে এটার বিষয়টি হলো যে আহ, এই প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী তোমার আমার সন্তানও হতে পারে। এখন ঘটনাটা কি, সেখানকার লোকেরাই ভালো বলতে পারবে, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমার প্রশ্ন হলো, এই যে অর্ডারলি বডিগার্ড অমুক তমুক দেওয়ার ক্ষেত্রেও কিছুটা আইন কানুন প্রণয়ন করা দরকার। যাই হোক, আমরা যে বিষয়টা বলতে চাই সেটি হলো, আমরা একে অপরের প্রতি আক্রোশমূলক কোনো আচরণ করব না। আজকে যে অফিসারগণ আমাদের গ্রেপ্তার হচ্ছেন, ওনারাও আমাদের সিনিয়র অফিসার, যারা কর্মরত আছেন এনারা সিনিয়র অফিসার। তো আমরা আসলে আবেগে অনেক কিছু বলি, আবেগে কাজ হবে না। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। আর রাত্রে তো ক্লাস হবে, রাতে ক্লাস হবে, কাল শুক্রবার, শুক্রবার ক্লাস হবে না। ধন্যবাদ সবাইকে।